আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। স্পেন জাতীয় দলের জন্য রীতিমতো পালা বদলে একটা বছর ছিল এবং এটাকে অনেক অনেক ইতিবাচকভাবে বলতে হবে। শুধুমাত্র যে এবারের ইউরো তারা জিতেছে সেটা নয়, বরঞ্চ সেখানে তারা যে ব্র্যান্ডের ফুটবল খেলেছে, দে লা ফুয়েন্তে যে দলটা তৈরি করেছেন, যে পরিমাণ স্কোয়াড গভীরতা সেখানে রাখতে পারছেন, স্পেনের এই দলটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে বিশ্বকাপ 2026-এর ফেভারিট বলছেন, অনেকে অন্যতম ফেভারিট বা ফেভারিটদের লিস্টে অন্তত রাখছেন এবং এটা একেবারে যৌক্তিক একটা ব্যাপার। স্পেনের কাছে সত্যিকার অর্থে একটা ভালো স্কোয়াড আছে। তবে একটা স্কোয়াড যতই ভালো হোক না কেন, সেটা আসলে বিশ্বকাপে কেমন করবে সেটা অনেক বিষয়ের উপর নির্ভর করে এবং এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় স্পেনের সামনে হবে, সেটা হচ্ছে ওভারঅল একটা ব্যালেন্স তৈরি করা এবং ভিন্ন ভিন্ন পজিশনে যথেষ্ট প্লেয়ার আছে কিনা, আসলেই যথেষ্ট প্লেয়ার প্রত্যেকটা পজিশনে আছে কিনা সেই উত্তরটা খুঁজে বের করা, এবং সেই উত্তরটা খুঁজে বের করার একটা প্রয়াস আমরা এখন করছি। লামিন ইয়ামাল দল থেকে ছিটকে পড়েছেন, সম্ভবত ব্রায়ান গিল এই মুহূর্তে জিরোনাতে খেলা এই প্লেয়ারটা আসছেন। লামিন ইয়ামালের সার্ভিসটুকু দে লা ফুয়েন্তে তারপরও মিস করবেন, এটা একটা গিভেন ব্যাপার। তবে এই 2024 সালের কথা বলছিলাম, এই 2024 সালে দুর্দান্তভাবে ইউরো জয় করার পাশাপাশি 15টা ম্যাচ এখন পর্যন্ত খেলে সম্ভবত শুরুর দিকে একটা ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেছে স্পেন, তারপরও কিন্তু অপরাজিত আছে এই দলটা। মাঝখানে দুটো ড্র বাদ দিলে ক্লিয়ার কাট ব্যবধানে অনেকগুলো ম্যাচ তারা বের করে এনেছে, অর্থাৎ স্পেনের এ দলটা একেবারে লাগাতার ভালো একটা পারফরমেন্স, অসাধারণ 2024 কাটিয়েছে এবং এটা কিন্তু শুধুমাত্র একজন দুজন প্লেয়ারের উপর নির্ভর করে দে লা ফুয়েন্তে ট্যাকটিক্স সাজাননি। শুধুমাত্র 11 জনের কথা এখানে বললে চলবে না, ওভারঅল 20-22 জন প্লেয়ারকে নিয়ে আলোচনা করার সুযোগ আছে এবং এটাই স্পেনের দিনে দিনে শক্তির জায়গা হয়ে উঠছে। কয়েকটা জায়গা থেকে যদি দে লা ফুয়েন্তে এই প্রসেসটা একেবারে সব সেক্টরে করতে পারেন একটা দলের, তাহলে এই স্পেন আসলে অদম্য একটা দল হয়ে উঠতে পারে। ব্যাপারটাকে যদি আমি আরও ক্লিয়ারলি বোঝাই, আমরা যদি ফাইনাল থার্ড দেখি, হ্যাঁ লামিন ইয়ামাল নেই, একটা বড় রকমের ক্ষতি, তবে বেশ কয়েকজন ফুটবলার, ইনফর্ম ফুটবলার কিন্তু এখানে আছে এবং ভ্যারাইটি আছে। এখানে ভ্যারাইটি এই শব্দটাতে আমি অনেক বেশি করে গুরুত্ব দিতে চাই। যেমন ফাইনাল থার্ডে আপনার কাছে যদি পিওর একজন নাম্বার 9 দরকার হয়, তাহলে এসি মিলানে এই মুহূর্তে খেলা আলভেরো মোরাতা আছেন, যিনি কিনা জাতীয় দলের জার্সিতে ভালো পারফরমেন্স দেন। লেফট উইংয়ে নিকো উইলিয়ামস আছেন। নিকো উইলিয়ামস তার একেবারে বিধ্বংসী ফর্মে আছেন কিনা সেটা নিয়ে আপনি অনেক কথাবার্তা বলতে পারেন, তবে ওভারঅল যে ট্যাকটিক্সে স্পেন খেলে, নিকো উইলিয়ামস সেখানে সবচেয়ে ভাইটাল একজন প্লেয়ার হবেন। আপনি উইঙ্গার হিসেবে অনেক প্লেয়ারকে খেলাতে পারেন, তবে মূলত উইঙ্গারের পাশাপাশি মিডফিল্ডেরও একটা অন্য রকমের সত্তা তাদের আছে। যেমন অ্যালেক্স বাইয়েনের কথা বলতে পারেন ভিয়ারিয়ালে, একই ক্লাবে ইয়েরিমা পিনোর কথা বলতে পারেন। আপনার যদি একেবারে বক্স টু বক্স মুভমেন্ট করতে পারেন, একই সঙ্গে নাম্বার 9 পজিশনও খেলতে পারেন, অর্থাৎ নাম্বার 9 কিন্তু তার একটা মিডফিল্ড প্রোফাইলও আছে, এমন কোনো প্লেয়ারের দরকার হয়, আপনি কিন্তু রিয়াল সোসিয়েদাদের মিকেল ওয়েরজাবেলের কথা বলতে পারেন। আরও বেশ কয়েকটা অপশন কিন্তু এই মুহূর্তে আছে, যেমন বায়ার্ন মিউনিকের ব্রায়ান জারাগোজা, এবং ফাইনাল থার্ডটা আপনার কিন্তু অনেক বেশি করে ভার্সেটাইল, অর্থাৎ আপনি 2-3 রকমের ফরমেশনে কিন্তু ফাইনাল থার্ডটাকে অ্যাক্টিভ রাখতে পারেন। ভিন্ন ভিন্ন ম্যাচে ভিন্ন ভিন্ন প্রয়োজনে আপনি ফাইনাল থার্ড আসলেই টুইক করতে পারেন। আমি যদি মিডফিল্ডের দিকে তাকাই, এখানে পেদ্রি, কাসাদো, দানি ওলমো, বার্সার জার্সিতে তারা যে ফর্মে আছেন, সত্যিকার অর্থে এই মুহূর্তে কিন্তু বার্সার মিডফিল্ডটাকে আমরা স্পেনে অনেক বেশি করে রেপ্লিকেটেড হতে দেখব। বিশেষ করে মার্ক কাসাদো যদি স্পেনে একটা জায়গা খুঁজে পাবেন, তাহলে সেটা খুবই খুবই ভালো একটা ব্যাপার হবে। তবে যদি জায়গাটা নাও পান, আপনি কিন্তু মার্টিন জুবিমেন্ডিকে কখনোই ইকুয়েশন থেকে বের করতে পারবেন না। রিয়াল সোসিয়েদাদের জার্সিতে এই সেন্ট্রাল ডিফেন্সিভ বা ডিফেন্সিভ মেন্টালিটির মিডফিল্ডার সবসময় ভালো ফুটবল খেলেন। ফাবিয়ান রুইস তো প্যারিস সেন্ট জার্মেই থেকে যতটুকু নাম কুড়িয়েছেন, সাম্প্রতিক সময়ে স্পেনের জাতীয় দলের পারফরমেন্সে, ইউরোতে পারফরমেন্সের মাধ্যমে কিন্তু আরও বেশি করে আসলে নিজের অবস্থানটা সুদৃঢ় করেছেন। এক কথায় অনবদ্য পারফরমেন্স দিয়েছেন। আর্সেনালের মিকেল মেরিনোর কথা কোনোভাবে ভুলে গেলে চলবে না, খুবই খুবই ভালো মানের আরও একজন ফুটবলার। এবং মিডফিল্ডের দিকে যদি আমরা তাকাই, তখন ওভারঅল একটা ব্যালেন্স খুঁজে পাওয়া যায়। ওয়ান্স অ্যাগেন এটা এমন একটা মিডফিল্ড যেটাকে আপনি 2-3 স্ট্র্যাটেজিতে খেলাতে পারবেন। হ্যাঁ, দিন শেষে এটা পজিশন বেসড ফুটবলই হবে, তবে এখানে যথেষ্ট পরিমাণ ডাইনামিক্স অ্যাড করার সুযোগ আছে। এখন যদি আমি ডিফেন্সে তাকাই, সেখানে আসলে আমার কাছে মনে হয় ছোট ছোট বেশ কয়েকটা জায়গা থেকে আসলে উন্নতি করা যায়। যেমন লেফট ব্যাক পজিশনে মার্ক কুকুরিয়া, অন্য সাইডটাতে টটেনহামের পেড্রো পোরো, সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে দানি ভিভিয়ান অ্যাথলেটিক বিলবাওতে ভালো ফর্মে আছেন, আইমেরিক লাপোর্তে আছেন, পাউ তোরেস আছেন, অস্কার মিঙ্গেজা আছেন, সেল্টা ভিগোর বর্তমান প্লেয়ার। এই নামগুলোর ক্ষেত্রে আমি শুধুমাত্র একটা কথা বলবো, যে যখন তারা ক্লাব ফুটবলে ভালো পারফরমেন্স দিচ্ছেন, তখন তারা জাতীয় দলে সেটা ক্যারি করতে পারছেন, তবে ডিফেন্সটা আরেকটু বেশি করে শক্তিশালী হওয়া উচিত। এখানে একজন কোচের গো টু প্লেয়ার কারা, অর্থাৎ রেগুলার কারা সুযোগ পাবেন, সেটা আরও বেশি করে ফাইনালাইজ করা উচিত। কারণ ডিফেন্সই এমন একটা জায়গা যেখানে আপনার সেন্টার ব্যাক, রাইট ব্যাক, লেফট ব্যাক আসলে কারা হবেন সেটা মোটামুটি ফিক্স থাকে, খুব একটা বেশি সরানোর সুযোগ সবসময় থাকে না। সো ওভারঅল ব্যালেন্সের কথা যদি বলি, আমার কাছে মনে হয় ফরওয়ার্ড মিডফিল্ডের সঙ্গে ডিফেন্স লাইনটা যদি আরেকটু শক্তিশালী হয়, তাহলে স্পেন সত্যিকার অর্থে অদম্য একটা দল। গোলকিপার হিসেবে ডেভিড রায়া কিংবা রবার্ট সানচেজের মতো প্লেয়াররা আছেন, একটু কাজ এখানে ডিফেন্সে আসলে করা উচিত।
এই মন্তব্যের সঙ্গে আপনারা কতটুকু একমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।